এই পরিস্থিতিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আর সম্ভব বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না। ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও আহ্বায়কের বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। গতকাল নাটোর 3 সিংড়া আসনে 11 দলীয় প্রার্থী ঐক্যবদ্ধ প্রার্থী এনসিপির প্রার্থী এস.এম. জাফির কাদের চৌধুরীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মী এই হামলা ঘটিয়েছে। বাইকের বহর নিয়ে এসে অন্তত 5 জনকে তারা আহত করেছে। কিছু বললেই নির্বাচন কমিশন থেকে বলা হয় যে আপনারা ফর্মালি অভিযোগ করুন। নোয়াখালী 6 আসনে হাতিয়ায় হামলার ঘটনা ঘটেছে। 30 জানুয়ারি শুক্রবার দুপুর পর ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় এনসিপির 30 জন ও জামাত সহ স্থানীয় নেতাকর্মীরা আহত হয়। ধারালো অস্ত্রের মাধ্যমে এনসিপি ও জামাত সহ স্থানীয় জনগণকে আহত করা হয়, যা মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ দেখেছে। সন্ত্রাসীদের তালিকা আগে এনসিপি এসপিকে দিয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে সকল সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে এবং স্থানীয় প্রশাসন তথা ইউনো ওসিকে বারবার বলা হলেও তারা এখন পর্যন্ত কোনো ভূমিকা তারা নেয়নি। 3 দিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কাউকেই আইনের আওতায় আনা হয়নি। গত পরশুদিন যখন এই হামলা হয়, তখন তমদ্দুন ইউনিয়নের তালতলা বাজারের পথসভা চলাকালীন পাটকেল নিক্ষেপ করে এবং সেখানেও এনসিপির 10 জন নেতাকর্মীকে তারা আহত করেছে। নারায়ণগঞ্জ 3 আসনে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ এলাকায় থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ধানের শীষের প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট না দেওয়ার জন্য প্রকাশ্যে প্রতারণা করলেও এহেন অপকর্ম নির্বাচন কমিশনের অনুগ্রহেও কিছু প্রবেশ করছে না। এই সন্ত্রাসী বিজয়ী হতে না পারলে সে নির্বাচনের পর কাউকে রেহাই দিবে না বলে জনসভায় প্রকাশ্যে বক্তৃতা দিয়ে ঘোষণা দিয়েছে। জামাত এনসিপি সহ বিভিন্ন মহিলা প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে। জামাত এনসিপির নারী কর্মীরা ভোটের জন্য যখন পাড়া মহল্লা এবং মানুষের বাড়ি ঘরে যাচ্ছে, তখন বিএনপি নেতাকর্মীরা তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে। গালাগালি, সাইবার বুলিং চলছে সর্বত্র। শারীরিক নির্যাতন করা হচ্ছে, তাদের হিজাব ও নিকাব খুলে ফেলা হচ্ছে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার কাজে আমরা হাজার হাজার নারীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিএনপি নেত্রী মরহুমা খালেদা জিয়ার মতো একজন মহিষী নারীর দল আজ তার একমাত্র সন্তানের নেতৃত্বে নারী নির্যাতনকারী সংগঠনে পরিণত হচ্ছে, যা দেশের জন্য ভয়াবহ ও দীর্ঘস্থায়ী এক বিপদের ঝুঁকি সৃষ্টি করছে। শেরপুরের খুনের আসামিরা জামিন পেয়ে আরো প্রাণনাশের হুমকি দিচ্ছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ 40 জনকে আজ আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আমরা এই তীব্র নিন্দা করছি, কারণ এই সকল দুর্বৃত্তরা আরো জীবনহানির ঘটনা ঘটাবে বলে আমরা শঙ্কিত। গত 28 জানুয়ারি ইশতেহার পাক অনুষ্ঠানে বিএনপির গুন্ডা পান্ডাদের হামলায় নিরীহ ও খুবই জনপ্রিয় এই জামায়াত নেতা নিহতের ঘটনা ঘটেছিল। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হোসেন আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। দুঃখজনকভাবে এই সকল খুনিদের 6 সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। চিহ্নিত আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। সর্বোচ্চ কোর্ট সহ সারা দেশের আদালত পাড়া ভয়ঙ্কর এই দলটির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, যা দেশের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে এনসিপি ভয় পাচ্ছে। দলীয় প্রার্থী বাছাইয়ের কাজে বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করেছে পুলিশ, এনএসআই ও ডিজিএফআই। শুধু এই কাজটি এই সংস্থায় নয়, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির পক্ষে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে এনএসআই, ডিজিএফআই ও পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির প্রার্থী বাছাইয়ের জন্য পুলিশ, এনএসআই ও ডিজিএফআই দ্বারা জরিপ পরিচালনা করেছিল এবং এরা সেই সকল জরিপ মিলে 59% ঋণগ্রস্ত এবং 1/5 দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। দলীয় এমন অপকর্মের সমর্থন যুগে উল্লেখিত রাষ্ট্রীয় সংস্থাসমূহ তাদের নিরপেক্ষতা নিশ্চিত করে ফেলেছে এবং এই পরিস্থিতিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আর
সম্ভব বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না। নির্বাচনের কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন ন্যাক্কারজনক ব্যবহার শুধুমাত্র খুনি হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের যুগেই সংগঠিত হয়েছিল। বিএনপি যদি ছলে বলে সন্ত্রাস করে ক্ষমতায় আসতে পারে, তাহলে পরাস্ত ফ্যাসিবাদী ব্যবস্থা পুনরায় যে বাংলাদেশে চালু হবে তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে।